জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। তীব্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর চলমান আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি। অবিলম্বে আন্দোলনকারীদের যন্তর মন্তর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সিজেপির মুখপাত্র। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির যৌথ সংবাদ সম্মেলনের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বাকি দাবিগুলো পূরণে সরকার সদিচ্ছার সঙ্গে কার্যকর ভূমিকা রাখবে এমন আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া সহ মামলা প্রত্যাহার করা হবে। এর মধ্য দিয়ে ককরোচ জনতা পার্টির ৩৬ দিনের আন্দোলন কর্মসূচির ইতি ঘটল। এদিকে শিক্ষামন্ত্রীর এই পদত্যাগকে ছাত্রশক্তির বিজয় হিসেবে দেখছে সংগঠনটি। উচ্ছ্বসিত বিরোধী শিবিরের নেতারাও। আন্দোলনের জোয়ার বয়ে যাচ্ছে দিল্লির যন্তর মন্তর ছাড়াও কলকাতা, মুম্বাই, বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে। এর আগে দেশ ও শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় শনিবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিকে প্রশ্ন ফাঁস ইস্যু ঘিরে ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে হওয়া বিক্ষোভে সমর্থন জানিয়ে টানা ২৬ দিন পর অনশন ভাঙার পর বিতর্কের মুখে পড়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। এমনকি কেউ কেউ প্রশ্ন করছেন কেন অনশন ভাঙলেন তিনি। এবার তার জবাবে শুক্রবার ইনস্টাগ্রামে সমর্থক ও সমালোচকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন ওয়াংচুক। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, শারীরিক শক্তি যা ছিল তা নিয়ে শেষ পর্যন্ত অনশন চালিয়েছিলেন। এতে তার শরীরে বিরূপ প্রভাব পড়েছে। তবে ২৬ দিন অনশনের পর তাকে আন্দোলনকারীদের বিষয়ে আন্তরিকতা প্রমাণের দরকার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন ওয়াংচুক। এদিকে হাসপাতাল থেকে রেকর্ড করা এই ভিডিওতে ওয়াংচুককে অনেক বেশি দুর্বল দেখাচ্ছিল। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে রংপুর বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন। পোশাকের পর বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর শিল্পে ট্যাক্স মওকুফ এবং বিশেষ প্রণোদনা দেবে সরকার, এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে নব থিয়েটারে সামিটে প্রধানমন্ত্রী অঙ্গীকার করেন, বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যেও এগিয়ে যাওয়াকে, অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সামর্থ্যের সবটুকু দিয়ে পাশে থাকবে বর্তমান সরকার। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাও দেন তিনি। সরকার প্রধান জানান, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ খাত হতে পারে। এই বাজারে প্রবেশের জন্য বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা, সেটি কাজে লাগাতে বিশেষ প্রণোদনা ও ট্যাক্স মওকুফের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, তারা সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। ৩০ সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। বর্তমান সরকার কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফলতাও কামনা করেন। নৌবাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জাতীয় সংসদের সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মামলা নিয়ে মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল 23 জুলাই, 24 জুলাই। গতকাল 24 জুলাই ছিল। 24 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। দলের স্থায়ী কমিটির বৈঠকেই প্রার্থীর নাম চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠান শেষে আরও জানান, রাষ্ট্রপতি দলের কেউ হবে নাকি দলের বাইরের কেউ হবে এমন সিদ্ধান্ত দলের বৈঠকেই নেওয়া হবে। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট কাটেনি। বেশিরভাগ পাম্পেই ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। আর যেসব পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানেও কম প্রেসারের কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা। গ্যাস নিতে গিয়েই দিনের বড় একটি সময় চলে যাওয়ায় কমে গেছে তাদের আয়। মগবাজার, তেজগাঁও, বাংলা মোটর এলাকায় বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায় গ্যাসের জন্য পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। অনেক চালক এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে গিয়ে সিরিয়ালও দিচ্ছেন। চালকদের অভিযোগ, অনেক দিন কেটে যাচ্ছে শুধু গ্যাসের সন্ধানে। ফলে দৈনিক আয় কমে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে। গত এক সপ্তাহ থেকে কন্টিনিউ ভাবে চলতে আসছে, কিন্তু আমরা তো নিরুপায়, পারতেছি না গাড়ি চালা বাদ দিতে, পারতেছি না কিছু করতে। সকালে এক পাম্পে ঢুকছি 25 টাকার গাড়ি ঢুকছে, তারপরে এক পাম্পে ঢুকছি 30 টাকার গাড়ি ঢুকছে। সিরিয়ালে কমপক্ষে 1 ঘন্টা করে 2 ঘন্টা গেছে। এখানে যে 12:30 নেই এখন, তাহলে আমি ভাড়াটাই মারবো কই? 4 ঘন্টা যদি পাম্পে যায় তাহলে আপনার আর 4 ঘন্টাতে কই মহাজনের যে জমা ইনকাম শেষ, 100 টাকা, 300 টাকা বা 400 টাকা এরকম থাকে বার্থডে। গ্যাসের অবস্থা খুবই খারাপ, লাইনে গ্যাস নাই, আপনার গাড়ির চাপ অতিরিক্ত, সারাদিন ইঞ্জিন চলতেছে, তো যা বেচা কিনে হয় তাতে কারেন্ট বিলে টাকা হয় না। এই 3 ঘন্টা বন্ধ করার পর চালু করি, 1 ঘন্টা চালাইলে আবার গ্যাস থাকে না। সমাজের সর্বস্তরে সরকার দলীয়করণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে সিলেটে জামায়াত জোটের বিভাগীয় সমাবেশে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, গণভোটের রায়সহ জনগণের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়ন করার কথা জানান তিনি। একই অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনের আগে ইসি সংস্কার করা না হলে কমিশনকে পদত্যাগ করতে হবে। এ সময় বিরোধীরা এক হলে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। প্রবাসী বহুল এলাকা হিসাবে নামে মাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখনো তা নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। তারা এখন শুধু সংশোধন চিনে, আর কিছু চিনে না। এবং বিএনপি সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারাও প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। কিন্তু দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। ইভেন এই বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে, 31 দফার মূলা ঝুলিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত
আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট ছাড়ল খেলাফত মজলিস। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার বিজ্ঞপ্তিতে দলটির প্রচার সেল জানিয়েছে, এখন থেকে 11 দলীয় ঐক্য যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে বিষয়টি নিয়ে তারা বিবেচনা করবে। আরও বলা হয়, 11 দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় ওই ঐক্যের কার্যকারিতা শেষ হয়ে যায়। দেশের 3 সীমান্ত দিয়ে 22 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুরের ভাইগড় সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। যদিও বিজিবি, আনসার ও স্থানীয়রা মিলে তা প্রতিহত করে। পরে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়। ঠেলে পাঠানোর চেষ্টার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছেন স্থানীয়রাও। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার সামান্তা সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা জানান, ভোরে সীমান্ত এলাকায় কয়েকজনের উপস্থিতি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। বর্তমানে তারা শূন্য রেখার ভারতীয় সীমানায় অবস্থান করছে। অন্যদিকে ফেনীতে পরশুরাম সীমান্তেও 7 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দর্শক, এখন চারদিকে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। রাজধানীর কাফরুল থানা যুব দলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যা চেষ্টার পেছনে পেশাদার ভাড়াটে সন্ত্রাসী দল কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। তার পরিবারের অভিযোগ, এই ঘটনার পেছনে রয়েছে হাফিজুর বাবুর রাজনৈতিক প্রতিপক্ষ। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেছেন নিহত ইউসুফের ভাই। এদিকে এই ঘটনায় মোট 5 জনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত 11টার পর মিরপুরের কাফরুলে শেরি বাংলা প্রাথমিক স্কুলের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, আহত হন আরও 2 জন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ 1 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে আরও 4 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। যে মারা গেছে ইউসুফ, ওর বড় ভাই বাদী হয়ে মামলা করেছে। উনি ওনাদের যেই অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি। ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। আমাদের অবজারভেশনে মনে হলো যে যারা গতকালকের ঘটনা ঘটাইছে তারা পেশাদার। দেশে গেল 24 ঘন্টায় শনিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 691 জন হামে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় 78 শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 613 জন। এই সময় 581 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 479 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল 15 মার্চ থেকে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,22,763 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 15,272। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,05,298 রোগী, যাদের মধ্যে 1,01,535 জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে জুলাই অভ্যুত্থান অধিদপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ভাতা দেওয়ার জন্য অধিদপ্তর গঠন করা হয়েছে। 15ই আগস্ট শনিবার আমরা জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান
স্মরণসভা ও আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চিন্তা করছি যে জুলাই ফাউন্ডেশনের যে অভিজ্ঞতাটা তারা অর্জন করেছে সেটিকে আমাদের এই অধিদপ্তরের সাথে একীভূত করে আমরা একটা গ্রেটার সার্ভিস দিতে পারি কিনা সেটিকে বাস্তবায়ন করার জন্য আলাপ আলোচনা চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে দীর্ঘমেয়াদে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করাটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার রাজধানীর একটি হোটেলে এআই নিয়ে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। I am already have a process that the artificial intelligence is working in most mass communication system, information system, digital platform. That is a very important component it became. So to understand it and to make friendship with artificial intelligence and to keep it long, that is a really challenge for us. বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বি-স্ক্যানের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, বিশেষ চাহিদা সম্পন্নদের অধিকার রক্ষায় আইন থাকলেও তা বাস্তবায়নে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি ডিজিটাল সেবাকে তাদের জন্য সহায়ক করতে হবে। তিনি আরও বলেন, বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে কেউ কেউ বিরল চাহিদা নিয়ে জন্মায়। ইতিহাসে তার অনেক উদাহরণ আছে। এ সময় বিশেষ চাহিদা সম্পন্নদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। ছাত্র জীবন থেকে শুনি, আমার বন্ধু এবং একটু সিনিয়র অল্প 1-1 বছর ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে যেটা জেনেছি যে 46 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছেন বাংলাদেশে। তো এই 46 লক্ষ মানুষ যাতে শিক্ষায় এবং যাদের যতটুকু যে যেরকম ভাবে পারেন তার মানে নানাবিধ যে কর্মকাণ্ড আমাদের দৈনন্দিন জীবনে কাজ করার জন্য, তার লেখাপড়া, তার জ্ঞান চর্চা, তার রিসার্চ যদি তিনি করতে পারেন, কারণ প্রতিবন্ধীরা সাধারণত খুব মেধাবী হয়, তো সেই দিকে তারা করতে পারেন। যদি প্রযুক্তির ব্যাপার হয়, ইঞ্জিনিয়ার সাইডে তাদেরকে নেওয়া, নানাবিধ কাজের মধ্যে রেখে তাদেরকে গড়ে তোলা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। জুলাইকে অবহেলা ও অস্বীকার করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রতিরক্ষা ও সশস্ত্র বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। বলেন, মেজর সিনহা হত্যা, বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। রাজধানীর মহাখালীতে শনিবার রাওয়া ক্লাবে ফিরে দেখা জুলাই অভ্যুত্থান 2024 শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধিপত্যবাদের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থান অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাওয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের সশস্ত্র বাহিনীর অফিসারদের জন্য যারা এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, তাদের জন্য ইতিমধ্যে একটি বোর্ড কমিটি গঠন করে তা কার্য সম্পন্ন করেছে এবং আরেকটি বড় পরিসরে একটি কমিটি গঠন করা হয়েছে। যেসব নির্যাতিত হয়েছিল আমাদের সহকর্মীরা, তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। এখন চারদিকের সময় হলো আরও একটা বিরতি নেবার, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন চারদিক।
ধামরায়ে ঢাকা আরিচা মহাসড়কে 4টি যানবাহনের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 2 শিক্ষার্থী সহ 3 জন। শনিবার সকালে ইসলামপুর বাটার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে এড়াতে প্রাইভেট কার, কাভার্ড ভ্যান ও 2টি মোটরসাইকেল গতি কমায়। এ সময় পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত 3 মোটরসাইকেল আরোহী। পরে তাদের ধামরাই স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘাতক মিনিবাসটি জব্দ করা হয়েছে। পরিচ্ছন্ন করি নগরগ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম প্রতিপাদ্যে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এ লক্ষ্যে শনিবার সকালে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে প্রচারণামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের অফিস প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে চট্টগ্রাম সিটির মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, সরকারের নির্দেশনা মেনে প্রতি শনিবার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখার উদ্যোগে সবাইকে সামিল করতেই এই বিশেষ প্রচারণা। আমাদের 3200 মেট্রিক টন যে ময়লা পার ডে কালেকশন হয়, সেখান থেকে যে 1000 মেট্রিক টন যে ময়লা, যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ, সেটার জন্য মাঝখানে আমরা ডোর টু ডোর প্রকল্প চালু করেছিলাম। আসলে মূল হচ্ছে আপনার ঘর থেকে ময়লাগুলো এবং গণপরিবহনের ময়লা, এই দুটো ইনফ্যাক্ট আমাদের জন্য চ্যালেঞ্জ। এবং এটাকে আমরা যদি সঠিকভাবে কালেকশন করতে পারি, তাহলে পরে একটি নান্দনিক শহর অথবা জেলা গড়া কোনো অসম্ভব কিছু নয়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অভিযান চালিয়ে জাহাজ চুরির প্রস্তুতি সন্দেহে 16টি নৌযান সহ 41 জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে পতেঙ্গায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জান্নাতুল নাইম। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা 3টি বিদেশি স্ক্র্যাপ জাহাজে লুটপাটের তথ্য ভিত্তিহীন বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, অপরাধ দমনে গেল 6 মাসে 3885টি টহল ও 112টি সফল অভিযানে বিভিন্ন অবৈধ মালামাল জব্দ সহ 34 জন অপরাধীকে আটক করে কোস্টগার্ড। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন রাশিয়ার পাল্টা হামলায় প্রাণ গেছে 2 দেশের কমপক্ষে 21 জনের। ইউক্রেনে নিহত অন্তত 15 জন। কিয়েভের কাছে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ যায় 10 জনের। এ হামলায় ড্রোন প্রযুক্তি প্রদর্শনী এলাকায় আহত হয়েছেন শতাধিক মানুষ। ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরা। শক্তিশালী হামলায় স্থানীয় 27টি বাড়ি ও প্রায় অর্ধশত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পূর্বের স্লোভেনিয়াস্ক শহরে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় নিহত হয় আরও 5 জন। ইউক্রেনের পাল্টা হামলায় একই দিনে রাশিয়ার কিরোভ শহরে নিহত হয় 6 জন। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠকের পরদিনই হল এসব হামলা ও পাল্টা হামলা। ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ইউরোপের দাবানল। এরই মধ্যে স্পেনের রাজধানী মাদ্রিদের দাবানল দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 30,000 মানুষকে। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। মূলত অতিরিক্ত তাপমাত্রা, বাতাস ও রাজধানী পশ্চিমের 3টি আগুন একীভূত হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইজাবেল দিয়াজ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী এ দাবানলটি রাজধানী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত রোবোলদো দে চাভেলা এবং ফ্রেস দে নিয়াস দে অলিভিয়া পৌরসভাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোন্দ ও নদ অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1,10,000-এরও বেশি বাসিন্দাকে। তীব্র গরম থেকে বাঁচতে চীনের ঝাঁঝিয়াঝিয়ের কুয়াশাচ্ছন্ন পাহাড় কিংবা
চিরবসন্তের নগরী কুনমিংয়ে ছুটছেন পর্যটকরা। আর এই গ্রীষ্মকালীন ছুটিতে অবকাশ কেন্দ্রগুলোতে আসা পর্যটকদের বেশিরভাগই ভিনদেশি, যা বেইজিংয়ের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করছে। চীনা জননিরাপত্তা মন্ত্রণালয় জানাচ্ছে, বছরের প্রথমার্ধে অবকাশ কেন্দ্রগুলোতে ভ্রমণ করেছেন প্রায় 23 মিলিয়ন বিদেশি পর্যটক, যা গেল বছরের তুলনায় 20.4% বেশি। আরও জানা গেছে, চলতি বছর ছুটির মৌসুমে পর্যটন খাতে যে আয় হয়েছে তার 30% এসেছে ইউরোপীয় ভ্রমণকারীদের পকেট থেকে। ইউরোপীয় পর্যটকদের বুকিং গেল বছরের তুলনায় বেড়েছে 275%। পাশাপাশি আকর্ষণীয় জায়গায় ভ্রমণের টিকেটে বুকিং বেড়েছে 20 গুণেরও বেশি। চীনের উত্তর পশ্চিমের আকাশে দেখা গেল চোখ ধাঁধানো মিল্কি ওয়ে। দৃশ্যমান তারার এই ঘূর্ণায়মান দৃশ্যকে ভ্যান গগের আঁকা ছবির সঙ্গে তুলনা করেছেন স্থানীয়রা। পরিষ্কার আবহাওয়া এবং দৃশ্যমানতা সর্বোচ্চ পর্যায়ে থাকায় 4 ঘন্টা ধরে এই মহাজাগতিক দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীরা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শহর নিংজিয়া তারার শহর নামেই বেশি পরিচিত। রাতের আকাশে এই স্বপ্নময় দৃশ্য দেখতে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভিড় করেন নিংজিয়ায়। মূলত গ্রীষ্মকালে বৃষ্টির পর নিংজিয়ায় হাইওয়ান কাউন্টিতে এ ধরনের মিল্কি ওয়ে দেখা যায়। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক, সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সকালে ফিটনেস টেস্ট এবং রানিং করেন টেস্ট দলের অধিকাংশ খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণার আগে শনিবার ঐচ্ছিক অনুশীলনে ছিলেন টেস্ট দলের নিয়মিত সব মুখ। মিরপুরে সকাল থেকে অনুশীলনে ঘাম ঝরান মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরা। ইনজুরির কারণে এদিন আলাদা সেশন করেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। আগামী 13 আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে 22 আগস্ট থেকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ইতোমধ্যে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে শনিবার এক বিবৃতিতে ক্রিকেটারদের চোটের সবশেষ অবস্থা জানিয়েছে বিসিবি। বাম পাশের পেশিতে গ্রেড 2 সাইড স্ট্রেইনের কারণে প্রায় 8 সপ্তাহের জন্য ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দেখা যাবে না তাকে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে দ্রুত সেরে উঠেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। কাফ ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন লিটন কুমার দাস। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই শরীফুল ও লিটনকে দেখা যেতে পারে। হাড়ের চোট পুরোপুরি সেরে উঠলে বছরের শেষ দিকে মাঠে ফেরার সম্ভাবনা আছে তানজিম হাসান সাকিবের। এছাড়া মুস্তাফিজুর রহমানও হ্যামস্ট্রিং ও কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পথে। সুস্থ হওয়ার অগ্রগতি বজায় থাকলে আগামী 18 আগস্টের পর দলে খেলার জন্য বিবেচনায় থাকবেন তিনি। চলতি বছরের নভেম্বর থেকে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ টমাস ডুলি সহ ফুটবলার তপু বর্মন, মোরসালিনরা। বাংলাদেশ সহ বাকি 6 দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এবারের আসর হবে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম সংস্করণ। এই আসর দিয়ে চতুর্থবারের মতো দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট। তবে নেপাল দলের ফিফা নিষেধাজ্ঞা থাকায় কয়টি দেশ নিয়ে সাফের আসর শুরু হবে তা এখনো অনিশ্চিত। 1 আগস্ট ভুটানে টুর্নামেন্টের ড্র হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকা রড্রিকে নিয়ে বড় খবর দিল ম্যানচেস্টার সিটি। পিঠের চোট সারাতে আগামী সোমবার অস্ত্রোপচারে যাচ্ছেন এই তারকা মিডফিল্ডার।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়ে স্পেনকে শিরোপা জিতালেও ক্লাব ফুটবলে বেশ কিছুদিন ধরেই চোটে ভুগছিলেন রদ্রি। রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য ট্রান্সফার নিয়ে জল্পনা উঠলেও সিটির নতুন কোচ এনজো মারেস্কা সাফ জানিয়ে দিয়েছেন সুস্থ হয়ে আবারও ইতিহাদেই ফিরবেন এই ব্যালন ডিওর জয়ী তারকা। অন্যদিকে পেপ গার্দিওলার রেখে যাওয়া বিশাল জুতোয় পা গলানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন বস মারেস্কো। আগামী 16 আগস্ট কমিউনিটি শিল্ডে আর্সেনালের মুখোমুখি হওয়ার আগেই দলের সব তারকাকে স্কোয়াডে পাওয়ার আশা করছেন ইতালিয়ান এই কোচ। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন কাণ্ডারি খুঁজে পেল ইতালির ফুটবল ফেডারেশন। 4 বছরের চুক্তিতে আজ্জুরিদের প্রধান কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী ফুটবলার তারকা আন্দ্রে পিরলো। ইতালির গণমাধ্যমের দাবি, দুপক্ষের আলোচনা প্রায় চূড়ান্ত। টানা 3 বিশ্বকাপে মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়া ইতালির কোচের পদ ছাড়েন জেনারো গাত্তুসে। এরপর পেপ গার্দিওলা ও কার্লো আনচেলোত্তির মতো অভিজ্ঞদের প্রস্তাব দেওয়া হলেও তারা ফিরিয়ে দেয় সেই প্রস্তাব। শেষ পর্যন্ত পিরলোর উপরই আস্থা রাখছে ইতালির ফুটবল ফেডারেশন। খেলোয়াড় হিসেবে পিরলোর বড় সাফল্য ছিল ইতালির হয়ে 2006 সালের বিশ্বকাপে শিরোপা জয়। কোচ হিসেবে পিরলো 2020 সালে ইউভেন্টাসের অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব নেন। এর কিছুদিন পরেই তাকে ইউভেন্টাসের মূল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। 47 বছর বয়সী পিরলো ইউভেন্টাসের হয়ে কোপা ইতালিয়ান শিরোপা জেতেন। সবশেষ তিনি কোচিং করাচ্ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব দুবাই ইউনাইটেডে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।